নমস্কার। খবরদার কথা নাই। আজকে এমন একটা বিষয় আপনাদের সামনে আনতে চলেছি। এই বিষয়ে ত্রিপুরা রাজ্যের পরিপ্রেক্ষিতে আমরা এর আগেও করেছি অনুষ্ঠান একটা, আপনারা জেনেছেন। অঙ্গনারী কেন্দ্রে যারা কাজ করেন তাদের নিয়ে। এই কেন্দ্রে যারা কর্মী তারা আক্ষরিক অর্থে শিক্ষার অঙ্গনের প্রাথমিক পাঠ তারাই দেন। শুধু তাই নয়, সমাজ গঠনের ক্ষেত্রেও তাদের একটা উল্লেখযোগ্য ভূমিকা থাকে। কিন্তু বুঝবে কি, তাদের যদি আর্থিক অবস্থার কথা ভাবেন, হ্যাঁ এটা ঠিক, ভারতবর্ষের আর্থিক অবস্থাটাই তো খারাপ, সেসব কথা ছেড়ে দিলেও এই অঙ্গনারী কেন্দ্রে যারা কাজ করেন তাদের পরিস্থিতি দুর্বিষহ। সেখান থেকে বেরিয়ে আসার একটি পথ আজকে পাওয়া গিয়েছে গুজরাট হাইকোর্টের একটি রায়। ত্রিপুরা রাজ্যে দাঁড়িয়ে যিনি অঙ্গনওয়াড়ি কর্মীদের হয়ে তীব্র লড়াই করেছেন এবং জিতেওছেন, তাদের ভবিষ্যৎটা কি পরবর্তী সময়ে দেখা যাবে। আজকে প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মনকে এই জন্যই আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম যে যদি দু একটা কথা এই প্রসঙ্গে বলা হয়। পুরুষোত্তম সরাসরি চলে যায়। গুজরাট হাইকোর্ট আজকে একটা রায় দিয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের উদ্দেশ্যে। এই প্রসঙ্গে যদি একটু বলেন। আজকে নয়, গুজরাট হাইকোর্টের রায় ঘোষণা হয়েছিল 2রা আগস্ট। আচ্ছা গুজরাট হাইকোর্টের মাননীয় বিচারপতি জাস্টিস নিখিল এস কেরিয়েল আচ্ছা উনি এক গুচ্ছ রিট মামলায় 2রা আগস্ট 2024 একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। সেই রায়ের প্রভাব এটা শুধুমাত্র গুজরাটে কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে তা নয়। এই রায়ের প্রভাব প্রতিক্রিয়া সারা দেশের লক্ষ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের ক্ষেত্রে পড়বে। এই রায়ের মূল কথা হলো, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধিবদ্ধ দায়িত্ব পালন করছে। কি বিধিবদ্ধ দায়িত্ব? তারা রাইট টু এডুকেশন অ্যাক্ট এবং ফুড সিকিউরিটি অ্যাক্ট, এই দুটো অ্যাক্টে তৃণমূল স্তরে বিধিবদ্ধ দায়িত্ব পালন করছেন এবং সেই মোতাবেক তারা রাজ্য সরকারের 3য় শ্রেণীর নিয়মিত কর্মচারীদের সমতুল্য দায়িত্ব পালন করছেন। সেই কারণে তারা তাদের চাকরিতে নিয়মিতকরণ করতে হবে। শুধু তাই নয়, তাদেরকে চাকরিতে নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন প্রদান করতে হবে। এটা হচ্ছে গুজরাট হাইকোর্টের রায়। এই রায় অত্যন্ত প্রশংসনীয় রায়। এই রায়ের ফলে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা সারা দেশ জুড়ে যে বঞ্চনার শিকার, যে যন্ত্রণার মধ্য দিয়ে তারা যাচ্ছেন, তার প্রতিকারে এই রায় একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন। কারণ আমরা জানি 1975 সনে সারা দেশে ICDS ইন্টেন্সিভ চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম চালু করা হয়। এটা একটা কেন্দ্রীয় প্রকল্প। সেই প্রকল্পের অধীনে সারা দেশে অন্তত 20 থেকে 25 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা কাজ করছে। আমাদের রাজ্যে প্রায় 10,000 অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। এই 10,000 অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রত্যেকটি কেন্দ্রে একজন করে অঙ্গনওয়াড়ি সহায়িকা, একজন করে অঙ্গনওয়াড়ি কর্মী কাজ করছেন। কিন্তু তারা তৃণমূল স্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন শিশু সুরক্ষার প্রশ্নে, মাতৃ সুরক্ষার প্রশ্নে, সন্তান সম্ভবা মায়েদের পুষ্টির প্রশ্নে, বিভিন্ন রকম টিকাকরণের প্রশ্নে, প্রাথমিক শিক্ষার প্রশ্নে, অন্য সমস্ত দায়িত্ব পালন করেন। কিন্তু দুঃখের বিষয় হলো, তাদেরকে কেন্দ্রীয় সরকার গত 75 সন থেকে এখনো অবধি তাদেরকে স্থায়ী কর্মীর মর্যাদা দিচ্ছে না। তাদেরকে নামমাত্র মাসিক মজুরির ভিত্তিতে কোন রকম সুযোগ সুবিধা ছাড়া তাদেরকে কাজে নিয়োজিত করে তাদেরকে শোষণ বঞ্চনা করা হচ্ছে। এবং সারা দেশেই অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে তৃণমূল স্তরে সমাজ গঠনে, দেশ গঠনে, রাষ্ট্র গঠনে, জাতি গঠনে এবং বিভিন্ন সরকারি প্রকল্পগুলো সফল রূপায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অত্যন্ত কঠোর পরিশ্রম করছেন। এটা শুধু আমার কথা নয়, সুপ্রিম কোর্টও একটি রায়ে, সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি অজয় রাস্তগি, অন্য একজন বিচারপতি মণিবেন মগনভাই ভারিয়া,
বনাম গুজরাট সরকার রায়ে আজ থেকে 2-3 বছর আগে বলেছিল যে অঙ্গনওয়াড়ি কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং তাদের কোভিডের সময় তাদের ভূমিকা ছিল ফ্রন্টলাইন সোলজার। হ্যাঁ, কিন্তু তাদের প্রতি কেন্দ্রীয় সরকারের সীমাহীন বঞ্চনার শেষ নেই। তারা যে ভাতা পান খুব নামমাত্র 7,000, 8,000, 10,000, কিন্তু তারা নিয়মিতকরণ থেকে বঞ্চিত। তারা অবসরে গেলে কোনো রকম পেনশন নেই, নামমাত্র পেনশন কোনো কোনো রাজ্যে আছে, কোথাও 700, কোথাও 1,000 টাকা, কোথাও এককালীন 30,000 টাকা কিংবা এককালীন 50,000 টাকা। এই তো পেনশন দিয়ে একবেলা খাওয়ার ব্যবস্থা করা যায় না। এবং এই রায়ের ফলে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা সারা দেশ জুড়ে আন্দোলন করছেন। তাদের দাবি হলো তাদেরকে প্রকল্প কর্মী হিসাবে কমপক্ষে মাসে 20,000 টাকা দিতে হবে ন্যূনতম, এবং তাদেরকে নিয়মিতকরণ করতে হবে। এতদিন অবধি নিয়মিতকরণের প্রশ্নে এই কোনো বিচার বিভাগ রায় আমাদের পক্ষে ছিল না। গুজরাট হাইকোর্ট সমস্ত বিষয় আলোচনা করে অত্যন্ত সঠিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে একটা অত্যন্ত গ্রহণযোগ্য, সাধুবাদযোগ্য রায় দিয়েছেন। এবং এই রায়ের ফলে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা এর ক্ষেত্রে এই রায় একটি অত্যন্ত ইতিবাচক ঘটনা। আমরা এটাও জানি সুপ্রিম কোর্ট কিন্তু মণিবেনা রায়ে বলেছিল আজ থেকে 3 বছর আগে যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা গ্র্যাচুইটি প্রাপ্য রিটায়ারমেন্টের পরে। গুজরাট হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে বহাল ছিল মণিবেনা মগন ভাই ভারিয়ার মামলায়, এবং সেই মোতাবেক বিভিন্ন রাজ্য সরকারের উচিত ছিল সুপ্রিম কোর্টের রায়, কেন্দ্রীয় সরকার উচিত ছিল সুপ্রিম কোর্টের রায়কে মর্যাদা দিয়ে সারা দেশে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা যাতে গ্র্যাচুইটি পান। এবং সুপ্রিম কোর্টের রায়ে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করা হয়েছিল, যে পর্যবেক্ষণে বলা হয়েছিল অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধিবদ্ধ দায়িত্ব পালন করছেন, সেই পর্যবেক্ষণকে মর্যাদা দিয়ে মান্যতা দিয়ে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারগুলো উচিত ছিল অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের নিয়মিতকরণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করা এবং তাদেরকে গ্র্যাচুইটি দেওয়া নিশ্চিত করা, কিন্তু তা করেননি। আমাদের রাজ্যেও আমরা ত্রিপুরা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা আশা করেছিল এই রাজ্যের সরকার, যারা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের দিয়ে মিছিল করায় কদিন পর পর, তারা বোধহয় অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের পক্ষে এসে দাঁড়াবেন এবং গুজরাট হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে আমাদের রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের অবসর গ্র্যাচুইটি দেবেন, কিন্তু দেননি। তার ফলে আমরা বাধ্য হয়েছিলাম উচ্চ আদালতে মামলা করতে। উচ্চ আদালতের মাননীয় বিচারপতি সব্যসাচী দত্ত পুরকায়স্থ বছরখানেক পূর্বে গুরুত্বপূর্ণ রায় বলেছেন যে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা ত্রিপুরা রাজ্য গ্র্যাচুইটি পাবেন রিটায়ারমেন্টের পরে। কারণ আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রণিধানযোগ্য, সেটা হচ্ছে ICDS স্কিম হচ্ছে একটি কেন্দ্রীয় স্কিম। সেই স্কিমে অঙ্গনওয়াড়ি কর্মীরা সারা দেশে কর্মরত, এবং সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এই রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের ক্ষেত্রে প্রযোজ্য। এবং সেই কারণেই আমাদের হাইকোর্টের একক বিচারপতি রায়ে বলেছেন যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা ত্রিপুরা রাজ্যে রিটায়ারমেন্টের পর গ্র্যাচুইটি পাবে। কিন্তু দুঃখজনক হলো ঘটনা, এই রাজ্য সরকার এই রায়কে কার্যকর না করে এই রায়ের বিরুদ্ধে ডিভিশনাল বেঞ্চে আপিল করে বসে আছে। আমরা সেই আপিলের সুরাহার অপেক্ষায় আছি। কিন্তু আমি বলবো এই রায়ের ফলে সারা দেশে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা, কয়েক লক্ষ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা যারা বিরাট দায়িত্ব পালন করছেন, তাদের লড়াইয়ে নতুন করে মনোবল যোগাবে। আমি আশা করব এই রায়কে কেন্দ্র করে সারা দেশে আওয়াজ উঠবে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের নিয়মিতকরণ করতে হবে, এবং নিয়মিতকরণ করার সাপেক্ষে ন্যূনতম বেতন, সমকাজে সমবেতনের ভিত্তিতে তাদেরকে ন্যূনতম বেতন দিতে হবে। এখানে গুজরাট হাইকোর্টের বিচারপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, যে কথা আজকাল বিচার বিভাগ বলেন না অনেক ক্ষেত্রে। উনি বলেছেন যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা হিসেবে কারা নিযুক্ত হয়? নিযুক্ত গ্রামীণ স্তরের মহিলারা। তাদেরকে কিভাবে নিযুক্ত করা হয়? একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে, এবং তারা মহিলা, তৃণমূল স্তরের মহিলা, এবং এই তাদের ক্ষেত্রে যে বৈষম্য, এটা হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন, লিঙ্গ বৈষম্য দায়ে গুজরাট হাইকোর্ট গুজরাট সরকার অভিযুক্ত করেছে। এই অভিযোগ সারা দেশে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে প্রযোজ্য, রাজ্য সরকারগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। কারণ গ্রামীণ স্তরের মহিলাদের তৃণমূল স্তরে তুমি নিয়োগ করছো, নিয়োগ করে তাদেরকে তুমি নামমাত্র মজুরি দিচ্ছ, এবং তারা মহিলা বলে তাদের পক্ষে সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের বিরুদ্ধে দর কষা করার সুযোগ নেই। আজকাল আমরা অনেক অদ্ভুত যুক্তি উচ্চ আদালতের মুখেও শুনি। অনেক সময় উচ্চ আদালত, অনেক বিচারপতি বলে যে তোমরা আবেদনকারী কেন এটা গ্রহণ করলো,
কেন আবেদনকারী এই শর্তে চাকরিতে যোগ দিল? তখন আমরা বলি যে এটা আমাদের খেয়াল রাখতে হবে, আজকালকার দিনে যখন বেকারি ক্রমবর্ধমান, যখন চাকরি মরুভূমির আলেয়া হয়ে দাঁড়িয়েছে, মরুভূমির মরীচিকা, তখন একজন চাকরি প্রার্থী সাধারণ মানুষের পক্ষে সরকারের সাথে চাকরি শর্ত নিয়ে দর কষাকষির কোনো সুযোগ থাকে না। এখানে দুজন সমান মানুষের মধ্যে দর কষাকষি হয় না। দর কষাকষি তখনই হয় যখন দুজন সম পর্যায়ে থাকে। যখন একজন চাকরিদাতা সরকার, আরেকজন চাকরি প্রত্যাশী বছরের বছর চাকরির জন্য হন্যে ঘুরছে, সে কোনো অবস্থাতেই চাকরির জন্য দর কষাকষি করতে পারে না, বলতে পারে না এই চাকরি এই শর্ত অপমানজনক, এটা আর বলার সুযোগ থাকে না। সুপ্রিম কোর্ট আগেও কথা বলেছে, কিন্তু ইদানিং আমাদের উচ্চ আদালত কিংবা অনেক উচ্চ আদালতে কয়েকজন বিচারপতির মুখ থেকে এরকম কথা শুনি যেগুলোর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এখানে কিন্তু গুজরাট হাইকোর্টের বিচারপতি বলেছেন যে অঙ্গনারী কর্মী সহায়িকারা যখন নিযুক্ত হন তখন তাদের পক্ষে দর কষাকষি করার সুযোগ থাকে না। কেন থাকে না? সুপ্রিম কোর্টই অনেকগুলি বছর আগে বলেছিল, 30 বছর আগে বলেছে, দর কষাকষি তখনই হয় যখন ইকুয়াল পজিশনে দুজন থাকে, চাকরি প্রার্থী এবং চাকরিদাতার মধ্যে ইকুয়াল বার্গেনিং পাওয়ার থাকে না। গুজরাট হাইকোর্ট বলেছে। গুজরাট হাইকোর্ট বলেছে অঙ্গনারী কর্মী এবং সহায়িকাদের সাথে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সম্পর্ক হলো এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ। এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ অর্থাৎ তারা সব ক্ষেত্রেই রাজ্য সরকারি নিয়মিত কর্মচারীর মতো দায়িত্ব পালন করছে, তারা কিন্তু তাদেরকে বেতন ভাতা নিয়মিতকরণ থেকে বঞ্চিত করা হচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়। আমরা জানি গুজরাট সরকার এই রায় সহজে মেনে নেবে না। গুজরাট সরকার এই রায় সহজে হজম করবে না, যে কোনো সরকারই হজম করবে না। তারা ডিভিশন বেঞ্চে যাবে, তারা সুপ্রিম কোর্টে যাবে, কিন্তু আমি আশাবাদী সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চে এই রায় বহাল থাকে। এই রায় সারা দেশের অঙ্গনারী কর্মী সহায়িকারা যারা কঠোর পরিশ্রম করছেন, আমি তাদেরকে প্রতিদিন আমি যখনই তাদের সাথে দেখা হয় আমি বলি আপনাদের আমি কুর্নিশ করি, আপনারা যে কাজ করছেন, আপনাদের যন্ত্রণাটা আমরা উপলব্ধি করি, কিন্তু সরকার উপলব্ধি করে না। সরকার শুধুমাত্র আপনাদের নিয়ে শাসক দল মিছিল করায়। তারাও অঙ্গনারী কর্মী সহায়িকারা তাদের মনোবল বাড়বে। আগর ত্রিপুরা তো অঙ্গনারী কর্মী সহায়িকারা আমার সাথে যোগাযোগ করেছেন, তারা ইতিমধ্যেই গুজরাট উচ্চ আদালতের রায়ের খবর তাদের কাছে পৌঁছেছে, তারা অত্যন্ত খুশি। তারাও রাস্তার লড়াই এবং আইনি লড়াইয়ের পথে হাঁটবেন বলে স্থির করেছেন। সর্বশেষ প্রশ্ন, আপনি বলছেন এটা নিয়ে অ্যাপিল হতে পারে। এই যে ইদানিং যে সংস্কৃতিটা চালু হয়েছে যে আদালতের আদেশ না মেনে ঘুরপথে এটাকে পিছিয়ে দেওয়া বা আটকে দেওয়ার একটা পন্থা, কর্মচারীদের সম্পর্কে যে বড় বড় কথা ইলেকশনের আগে আগে বলা হয়, তার সঙ্গে তো সংগতিসূচক না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এই সুপ্রিম কোর্টে যাওয়া এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাওয়া, এটা তো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শুধু নয়, আমরা সর্বশিক্ষার ক্ষেত্রেও দেখা যাচ্ছে একই ধরনের ঘটনা। আসলে রাজ্য সরকারের ভূমিকাটা কি থাকে এই ক্ষেত্রে কর্মচারী সম্পর্কে? রাজ্য সরকারের ভূমিকা হচ্ছে সম্পূর্ণভাবে কর্মচারী স্বার্থবিরোধী। বিশেষ করে নিম্ন স্তরের কর্মচারী যারা একদম প্রাথমিক স্তরে কাজ করেন, অনিয়মিত কর্মচারী, তাদের সম্পূর্ণ স্বার্থবিরোধী রাজ্য সরকার, এবং তারা এদেরকে শোষণ করছেন, অঙ্গনারী কর্মী সহায়িকাদের শোষণ করছেন। সবকা বিকাশ সবকা সাথ তাদের মুখে মানায় না, শোভা হয় না। তারা যদি সত্যি মায়েদের, বোনদের, নারীদের সম্মান করতেন, তাহলে কেন্দ্রীয় সরকার উচিত ছিল সারা দেশের 20 লক্ষ 25 লক্ষ অঙ্গনারী কর্মী সহায়িকাদের একটা সম্মানজনক বেতন দেওয়া, তাদের চাকরির সুরক্ষা দেওয়া, তাদের সামাজিক সুরক্ষা দেওয়া, তাদের পেনশন নিশ্চিত করা, তাদের গ্র্যাচুইটি নিশ্চিত করা। এদের কত টাকা লাগবে? কয়েক হাজার কোটি টাকা লাগবে। এ তো আমাদের জিডিপির 1% কম লাগবে না। এই সরকার পুঁজিপতিদের, কর্পোরেটদের হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ছাড় দিতে পারে। আর অঙ্গনারী কর্মী সহায়িকারা যারা সমস্ত প্রকল্প রূপায়ণে দিবারাত্রি কঠোর পরিশ্রম করেন, তাদের জন্য শুধুমাত্র মাস শেষে 7,000 8,000 টাকা মজুরি, আর কোনো রকম সুরক্ষা নেই, কোনো রকম ছুটি নেই, কোনো রকম অধিকার নেই, আর চাকরি শেষে 30,000 টাকা 50,000 টাকা ধরিয়ে দেওয়া হলো, কিংবা মাসে 700 টাকা পেনশন, গ্র্যাচুইটি, এটা চলতে পারে? তাদের মুখে কি মায়েদের প্রতি সম্মান করার কথা বলা সম্ভব হয়? একদম সম্ভব হয় না। আর এই রাজ্যে সরকার অনিয়মিত কর্মচারীদের পক্ষে প্রতি প্রতারণা করেছে, সর্বনাশ করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। কেন আমি বলছি? আপনাদের মনে আছে 2018 নির্বাচনের আগে বিজেপি দল তারা প্রতিশ্রুতির জন্য কল্পতরু হয়ে যেত, দুহাত উজাড় করে প্রতিশ্রুতি দিয়েছিল, মিস কলেজ একটা গেল না। তারা বলেছে সমস্ত নিয়মিত কর্মচারীদের, অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে, বলেছে ভাতা বাড়ানো হবে, অঙ্গনারী কর্মী সহায়িকাদের ভাতা বাড়ানো হবে, বাড়েনি। কিন্তু
সর্বশিক্ষার ক্ষেত্রে সর্বশিক্ষার ক্ষেত্রে নিয়মিতকরণ করা হবে। আমার মনে আছে আমি আর কৌশিক বুধ একদিন 18-র আগে 17 সনের শেষ দিকে প্যারাডাইস ওই RMS দিয়ে আসছিলাম, তখন সর্বশিক্ষার শিক্ষকরা আন্দোলন করছিল। তখন সেই আন্দোলনে তো তৎকালীন বিজেপির সভাপতি যে ভদ্রলোক পরবর্তী মুখ্যমন্ত্রী হয়েছিল, উনি সেখানে গিয়ে বসেছিলেন, আমি দেখেছিলাম। আমি যখন আসছিলাম উনি বসে আছেন, আমি বলতাম, তখন কৌশিককে বলছেন, দেখো এখানে আবার একটা প্রতারণা করে যাবে। সেই মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করেছিল সর্বশিক্ষার শিক্ষকদের জোট সরকার ক্ষমতা এলেই তারা নিয়মিতকরণ করবে। নিয়মিতকরণ তো 6 বছরে করেইনি, বরং মামলার রায়ের পরও তারা মামলার রায় কার্যকর করছে না, সুপ্রিম কোর্টে যাচ্ছে। আর অনিয়মিত কর্মচারীদের ক্ষেত্রে পথ সর্বনাশ করেছে বিপ্লব দেশ সরকার। আগস্ট মাসে এসে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার স্কিম বাতিল করে দিয়েছে। সমস্যাটা কি হয়েছে? এর ফলে কি অসুবিধা হলো? কয়েক হাজার অনিয়মিত কর্মচারী চূড়ান্ত সর্বনাশ করেছে এই বিজেপি সরকার। এবং এর আগে কি ছিল, বামফ্রন্টের আমলে 2006 কিংবা 8-7 সনে রাজ্য মন্ত্রিসভাটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল, যারা অনিয়মিত কর্মচারী, যাদের 2003-এর পূর্বে 10 বছর হয়ে গেছে, যারা অর্থ দপ্তরের অনুমতি নিয়ে নিযুক্ত হয়েছিলেন, তাদেরকে 10 বছর হওয়ার পর নিয়মিত করা হবে। এই স্কিম বিধানসভায় ঘোষণা করা হয়েছিল তৎকালীন বাদল চৌধুরী অর্থমন্ত্রী, পরবর্তী সময় মন্ত্রিসভায় অনুমোদন করেছিল। সেই স্কিম মোতাবেক তৎকালীন বামফ্রন্ট সরকার অনেককে নিয়মিত করেছে, অনেককে করেনি। তখন ওই যারা নিয়মিত হয়নি, যাদের চাকরি রেগুলার করা হয়নি, 10 বছর হয়ে গেছে, স্কিম অনুযায়ী যারা রেগুলার হওয়ার যোগ্য, তারা আদালতে আসতেন। আমরা তাদের মামলা করতাম, মামলা করে বলতাম, দেখুন আদালত, মাননীয় আদালত, সরকারের স্কিম মোতাবেক আমি 10 বছর হওয়ার পর নিয়মিতকরণ হওয়ার যোগ্য, অধিকার অর্জন করেছি স্কিম অনুযায়ী, অমুককে করেছে, ক কে করেছে, আমাকে করেনি। তখন আদালত নিয়মিতকরণ করার নির্দেশ দিত। আমরাই মামলা করানো 200 জন অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করেছে। এই আদালতে আসার রাস্তাটা কেড়ে নেওয়ার জন্য এই জোট সরকার এসে বললো যে সমস্ত বামফ্রন্ট আমলের স্কিমগুলো বাতিল করে দেবে। বাতিল করে দেওয়ার ফলে কি হলো, সরকারি স্কিম না থাকলে তো নিয়মিতকরণের দাবি করা যাবে না। এবং 2018 পরও এই স্কিম বাতিল হওয়ার পরও আমরা আদালতে এসে বলতাম, ঠিক আছে স্কিম বাতিল হয়েছে 2018 থেকে, যদি বাতিল করাটাও অনৈতিক এবং আইন বিরুদ্ধ কাজ আমাদের মতে, কিন্তু যদিও 18-তে বাতিল হয়েছে 18 আগস্টে, কিন্তু আমার 10 বছর হয়ে গেছে 18 আগস্টের পূর্বেই, অর্থাৎ স্কিম যখন বহাল ছিল তখন আমার 10 বছর পূর্ণ হয়ে গেছে। একদম সেটাকে মান্যতা দিয়ে 2020-21 অব্দিও ত্রিপুরা উচ্চ আদালত অনেককে নিয়মিতকরণ করার নির্দেশ দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, 2022-এর পর উচ্চ আদালত এই নির্দেশ দিচ্ছেন না। এখন আর আমরা উচ্চ আদালতকে আমাদের এই বক্তব্য উচ্চ আদালত গ্রহণ করছেন না যে স্কিম বাতিল হলো, আমার যদি 18-র পূর্বে 10 বছর হয়ে যায় আমি নিয়মিতকরণ হওয়ার যোগ্যতা অর্জন করেছি, এটা উচ্চ আদালত গ্রহণ করছেন না। এটা আমাদের দুর্ভাগ্য, আমরা উচ্চ আদালতকে বোঝাতে পারছি না। এর ফলে পরিস্থিতিটা দাঁড়ালো সরকারের অমানবিক সিদ্ধান্তের ফলে 30 বছর 25 বছর চাকরি করার পর একটা লোক নিয়মিতকরণ হচ্ছে না, উনি খালি হাতে শূন্য হাতে কাঁদতে বাড়ি যাচ্ছে। গত সপ্তাহে আমার কাছে কাঞ্চনপুরের শিক্ষা দপ্তরের 35 বছর ধরে অনিয়মিত কর্মচারী, কালকে পরশু রিটায়ারমেন্টে যাবে, তারা এসে বলছেন, স্যার অজুরে কাঁদছেন যে আমাদের একটা মামলা করে দিন। আমি আপনাদের ব্যথা সমবেতি, আমি আপনাদের যন্ত্রণা উপলব্ধি করি, আইনত তো আমার কাছে রাস্তা বন্ধ। কারণ কি, স্কিম আজকে নেই। আপনার যেই ভিত্তির উপর দাঁড়িয়ে আপনি আদালত এসে বলতে পারতেন সরকারের স্কিম অনুযায়ী আমার রেগুলেশন হওয়ার অধিকারী, অমুককে করেছে তমুককে করেছে, আমাকে করেনি, সেটাই তো সরকার সরিয়ে নিয়েছে আপনার পায়ের তলা থেকে। আপনি তো আদালত এসে লাভ হবে না। আদালত 22-এর অব্দি একটা উদার দৃষ্টিভঙ্গি নিয়ে বলতো যাদের 18 আগে 10 হয়ে গেছে, স্কিম বাতিল হওয়া সত্ত্বেও তাদেরকে নিয়মিতকরণ করতে হবে, এখন সেটাও বলছে না। এটা আমাদের ব্যর্থতা, আমরা আদালতকে বোঝাতে পারছি না। আদালত এমন একটা অবস্থান নিয়েছে এটা নিয়মিত কর্মচারীদের অধিকারের বিরুদ্ধে যাচ্ছে, এটা আমাদের ব্যর্থতা, আমরা আদালতকে বোঝাতে পারছি না। এখন আমরা তো কিছু করার নেই। তো তারা কাঁদছেন, এমনি কাঁদবেন না, আন্দোলন করুন। আন্দোলন করে সরকারের বিশ্বাসঘাতকতার জবাব দিন। সমস্ত অনিয়মিত কর্মচারীরা দলমত নির্বিশেষে দাবি তুলুন যে অবিলম্বে স্কিম চালু করতে হবে। কারণ উমা দেবীর মামলার রায়ও, কর্ণাটক সরকারের বলা উমা দেবীর রায়ও সুপ্রিম কোর্ট বলেছে রাজ্য সরকারের স্কিম গঠন করতে হবে। এই যে স্কিম তুলে নিল, এটাও কিন্তু সংবিধান সুপ্রিম কোর্ট রায়ের বিরোধী। এখন আপনি বলতে পারেন, আপনি বলছেন সুপ্রিম কোর্টের রায়ের বিরোধী, তাহলে আপনি কেন কিছু করছেন না? আমি করছি না একজন আইনজীবী হিসাবে। আমার যে আইনি স্বল্প গান, সেই গান দিয়ে আমি আইনি অভিজ্ঞতা দিয়ে আমি আমাদের উচ্চ আদালতকে বোঝাতে পারছি না যে সুপ্রিম কোর্টের নির্দেশনা স্কিমও প্রত্যাহার করা যায় না।
এখন একটা রাস্তা হচ্ছে আদালতের মামলা করে হবে না, স্কিম চালু হচ্ছে, স্কিম চালু হলে আমরা আদালতে আসতে পারবো। এখন যেটা সবচেয়ে জরুরি প্রয়োজন, রাস্তায় নেমে সরকারকে বাধ্য করতে হবে আমাদের জন্য স্কিম চালু করতে হবে। এর জন্য এই রাজ্যের অনিয়মিত কর্মচারীরা প্রস্তুতি নিচ্ছেন। ডিসেম্বর মাসে আমার কাছে খবর আছে সারা ত্রিপুরা রাজ্যের অনিয়মিত কর্মচারীরা তারা মঞ্চ করবেন, মঞ্চ করে তারা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন, নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে তারা বাধ্য করবেন সরকারকে আবার পুনরায় অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার জন্য স্কিম চালু করতে। দীর্ঘক্ষণ ধরে যে বিষয়টাকে স্পষ্ট করলেন পুরুষোত্তম দাস, সেটা হচ্ছে যে অনিয়মিত কর্মচারীদের একটা জায়গায় আসতে হবে। যে স্কিম বাতিল করেছে সেটাই অন্যায় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের ক্ষেত্রে। অনেক কর্মচারী, অনিয়মিত কর্মচারী এতে আটকে গিয়েছে। সেই দিক থেকে বিচার করলে গুজরাট আদালতের সেই রায়, অঙ্গনারী কর্মীদের সহায়কের জন্য যে রায়, সেটা একটা নতুন আলোর দিশা দেখাচ্ছে। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।